আপনি যদি অথেন্টিক সি ফুড কারি খেতে চান তাহলে আপনাকে যেতে হবে কোনো সাগর উপকূলবর্তী অঞ্চলে, আর সেটা তো নিশ্চয়ই বারবার সম্ভব নয়। সেরকমই একটি রেসিপি কিন্তু আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য, যেটা বানাতে আমাদের হেসেলে আজ প্রথমবার এসেছেন বেহালা থেকে সুচরিতা মুখার্জি। চলুন ডেকে নিই। আচ্ছা, আজকে আমাদের হেসেলে হচ্ছে সি ফুড কারি, মানে সামুদ্রিক মাছের একটা কারি। হ্যাঁ, মানে সামুদ্রিক মাছে কি ব্যবহার করছি আমরা? এটা আমি আজকে বানাচ্ছি গোয়ান ফিশ কারি, যেটা খাওয়ার জন্য গোয়াতে যেতে হয় সেটা কিন্তু এবারে আমাদের হেসেলে। আর যেটা বানাতে সুচরিতা দি আমাদের হেসেলে প্রথমবার। সুচরিতা মুখার্জি, তোমার সঙ্গে দেখা হয়ে এই শুটিং শুরু হওয়ার আগে পর্যন্ত গল্প হলো, সেটাতে তো দারুণ লাগলো। আর আমি খুব ইন্টারেস্টিং লাগলো তোমার এই রেসিপিটা, যে তেল ছাড়া একটা ফিশ কারি। ইয়েস, এটা গোয়াতে মেইনলি খুব পপুলার। আর এটা উইদাউট অয়েল রান্না হয়, ইটস ভেরি মাচ হেলদি। হয়তো আমাদের বাঙালিদের কাঁচা মানে মাছের ক্ষেত্রে হয়তো উইদাউট অয়েল শুনে একটু কেমন লাগছে, বাট ইটস ভেরি মাচ টেস্টি। এটা বাড়িতে যে কেউ ট্রাই করতে পারে এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস এটা হয়ে যায়। কাঁচা মাছের একটা কারি হচ্ছে, তাই মাছের একটা আষ্টে গন্ধ আসবে না। এটা মেইনলি গোয়াতে একদম উইদাউট অয়েল এটা রান্না হয়ে থাকে। যেহেতু আমি এটা কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গলের এতে দাঁড়িয়ে করছি, তো আমি নিজের কিছু হালকা অ্যাড করেছি, যেটা হচ্ছে যে মাছটাতে আমি যখন ওয়াশ করছি বা নুন হলুদ মাখাচ্ছি, তার সাথে আমি একটু লেমন জেস্ট বা লেমন রস মাখিয়ে দিলে মাছের একটা হালকা গন্ধ চলে যায়। একদম। চলো, রান্না করতে করতে তো বাকি গল্প হবে। একদম। মাছ তো এখানে রয়েছে, এটাকে কি প্রথমে একটু নুন হলুদ? হ্যাঁ, প্রথমে মাছটাকে ভালো করে ছাড়িয়ে, বড় মাছ হলে মাথাটা রেখে দিলাম, অলরেডি কিন্তু ছাড়ানো রয়েছে, আমি এটা ঢেলে দিলাম। একদম। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দাও। দেখো, এতটা দিয়ে দিই, ব্যাস। আর না ব্যাস। এবার ভালো করে মাছটাকে বোথ সাইডে, এটা যে কোনো মাছের ক্ষেত্রে আপনি করতে পারেন। প্রধান উপকরণ গোয়ানিজ কারিতে যেটা হয় নারকেল, তুমি এটা নারকেল দিচ্ছ, সঙ্গে আর কি থাকছে যেটা গোয়ানিজ স্টাইল কারিতে থাকে? যেটা হয় গোয়ানিজ কারিতে সবথেকে যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে নারকেল থাকে, তেঁতুল থাকে, আর একটা যেটা ওরা কোকাম বলে, বা যেটাকে আমরা ড্রাই আলু বখরা হিসাবে এখানে ইউজ করি, সেটাকে আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, এটা একটু খাট্টা মিঠা টেস্ট হয়, ওটাই একটু আমাদের গ্রেভির টেস্টটাকে বাড়িয়ে দেয়। এগুলো একটু কালো হয় না? একটু কালচে হয়, বাট একটু ড্রাই হয়ে গেলে এগুলো কালচে এসে যায়, হয়ে যাবে। বাট এখন আপাতত যেটা অ্যাভেলেবেল আছে মার্কেটে সেই জন্য এরকম আছে। আচ্ছা, এটা মাখানো হয়ে গেছে তাই তো? হ্যাঁ, এটা মাখানো হয়ে গেছে। আপাতত এটাকে আমি সাইড করে রেখে দিলাম। সাইড করে রেখে দিই। তুমি হাতটাকে ধুয়ে নেবে? হ্যাঁ, একটু হাতটা আমি ওয়াশ করতে হবে। ধুয়ে নাও একবার। যেহেতু আমি বলছিলাম যে যেহেতু অনেকে মাছের গন্ধ লাগতে পারে, তো একটু লেমন জেস্ট বা লেমন জুস যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আমার কাছে পাতিলেবু ছিল, ওই পাতিলেবু অ্যাড করে দিলাম। মানে যদি আপনার ভালো গন্ধরাজ লেবু থাকে, তার গাটা ঘষে জেস্ট দিলেও এটা গন্ধটা চলে যাবে। যদি আপনার এটা পমফ্রেট হতো তাহলে আমি ডেফিনেটলি বলতাম একটু জেস্ট দিতে। জেস্ট দিলে কি হয়, লেমন জেস্ট একটা অদ্ভুত আলাদা টেস্ট আসে, মাছের ইটসেলফ বডিতেও টেস্ট আসে। আচ্ছা আচ্ছা, আমাদের ফার্স্ট ধাপটা তো হয়ে গেল। হ্যাঁ, মাছের যেটা ম্যারিনেশন, প্রনের যেটা ম্যারিনেশন, এবারে কি করছি আমরা নেক্সট? আমরা গোয়ান মশলা, যেটা অরিজিনাল গোয়ান ফিশের যে অরিজিনাল মশলাটা, সেটা বানাবো। আচ্ছা, কি কি লাগছে? তো সেটার জন্য আমাদের মেইন যেটা ইনগ্রেডিয়েন্টস লাগে, যেটা আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে কোকোনাট। এটা ফ্রেশ কোকোনাটকে আমরা এরকম ভাবেও কেটে নিতে পারি, বা আমরা এইভাবেও করে নিতে পারি, গ্রেডও করে নিতে পারি। 2 কাপ মতো কোকোনাট লাগবে। আপনার যে পরিমাণ মাছ আছে 2 কাপ মতো কোকোনাট লাগবে, গ্রেডেড কোকোনাট বা এরকম কোকোনাট হলেও হবে। আচ্ছা, তার সাথে মিক্স করতে হবে একসাথে, একটা মিক্সির জারে পেস্ট হবে। তাহলে আমি মিক্সির জারে একবারে নিয়ে নিই পুরো জিনিসটা। আচ্ছা, কতটা নেব সেটা বলো। আপনি এই কোকোনাটটা পুরোটাই লাগবে মাছ অনুযায়ী। কোকোনাটটা দিলাম। আচ্ছা, আর কি লাগবে? এর মধ্যে গোলমরিচ পরিমাণ মতো, একটা জাস্ট অল্প পরিমাণ গোলমরিচ একটু টেস্টের জন্য। গোটা শুকনো লঙ্কা 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 4-5টা রসুন 4-5টা দিচ্ছ। 1 ইঞ্চি মতো আদা। এতটা আদাও লাগবে না, আমি কেটে নিচ্ছি। খুব অল্প পরিমাণ আদা দিতে হয়, বিকজ রসুন আর আদাটা কি করে, মাছের যে গন্ধটা থাকে সেটা রিমুভ করানোর জন্য মেইনলি আমরা এটাকে ইউজ করি। সেই কারণে আমি এখানে আদা দিয়ে দিলাম। আচ্ছা, হাফ পেঁয়াজ, বড় সাইজের হাফ, বড় সাইজ হলে হাফ পেঁয়াজ, ছোট হলে। আচ্ছা, এখানে তুমি প্রন কতটা নিয়েছো? এখানে 10-12টা প্রন আছে। 10-12টা প্রন, তার মানে অ্যাপ্রক্স এখানে 300 গ্রামস হবে। 300 গ্রামস, আমি 300 গ্রামস হিসাবেই করছি এটাকে। আচ্ছা, ওকে। তারপর আমি এখানে কেটে নিলাম পেঁয়াজটাকে।
ছোট হলে একটা পেঁয়াজ দিচ্ছ, বড় হলে হাফ। এই জিনিসটা হচ্ছে জাস্ট আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এরপরে যেটা দিতে হবে এর মধ্যে একটু দিতে হবে তেঁতুলের পাল্প বা কাঁচা তেঁতুল যদি থাকে সেটা। অ্যাকচুয়ালি গোয়ান ডিশে আমি আগেও বলেছি তেঁতুল আর নারকেলটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যেটা দিতে হবে হলুদ, অল্প পরিমাণ একটু হলুদ, দেখো একটু, হ্যাঁ একদম অল্প হলুদ, জাস্ট টেক্সচারটা আনার জন্য। আর ঝাল অনুযায়ী আপনারা এরপরেও একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন, কারণ শুকনো লঙ্কা ব্যবহার হয়েছে আর গোলমরিচ হয়েছে, জাস্ট একটা টেস্টের জন্য আপনি একটা কি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করলাম। এবার হচ্ছে ধনে আর জিরে। ধনে আর জিরের ক্ষেত্রে যেটা আমাকে বলার আছে সেটা হচ্ছে জিরেটা ইজ অপশন, এই নয় যে আপনাকে দিতেই হবে। বাট কি হয় আমরা সি ফুডের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখি কি মাছে কিছু অনেক রকমের ইম্পিউরিটিস থাকে বা যেগুলো থাকে যেটা আমাদের পয়ের জন্য হেলথের জন্য ইজ নট ওকে, বা অনেকে পছন্দ করে না হালকা স্মেল বা অনেক কিছুর জন্য। তো সেই কারণে ওটা কি করে ওটাকে কাটিয়ে দেয়। তো সেই জন্য ধনেটা আমি এখানে 2 চামচ মতো দিলাম। আচ্ছা, ধনেটা তুমি রোস্ট করনি, এমনি না ডাইরেক্ট, কোনো কিছু এখানে রোস্ট হয় না, পুরোটাই এটা কাঁচা অবস্থায়। ইনফ্যাক্ট এটা যদি মাটির হাঁড়িতে করা যায় তো আরো ভালো হয়। আচ্ছা, এটা মেইনলি মাটির হাঁড়িতে হয়, এটা যদি মাটির হাঁড়িতে করা যায় তো খুবই ভালো হয়। অল্প করে জিরে, দ্যাটস অল, 1 চামচ, একটু কম আর কি, তারও একটু কম, ব্যাস এই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। এবার এটাকে মিক্সিতে অল্প কোকোনাট, যেটা কোকোনাট ফাটানোর যে জলটা থাকে সেটা দিয়ে আমরা এবার এটাকে একটু ঘুরিয়ে নেব। আচ্ছা, দ্যাটস অল। চলো এটাকে তাহলে আমি ঘুরিয়ে আনি, ততক্ষণ এটাও একটুখানি ম্যারিনেশনে থাক। হয়ে গেছে। এটা দেখো তো একবার, এই দেখো কি সুন্দর একটা কালার এসেছে, ইয়েলো। ইয়েস, এবার এটা বাটির মধ্যে এটাকে বের করতে হবে। আচ্ছা, তোমার একটা বোল লাগবে না? এটা নাও, ঢাললাম এইভাবে, ঠিক আছে। এইবার মেন মশলা আমার রেডি। আচ্ছা, এটাকে আমি ধুয়ে এটার জলটা দেব, এর জলটা এর মধ্যে দেব। তাহলে আমি জলটা দিয়ে রাখি এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে ধুয়ে এই জলটা আমি ইউজ করব। এই ঢাকাটা দিয়ে জাস্ট এটাকে এই করতে, ঢাকাটা দাঁড়াও একটু মিক্স করে নিই। এবারে কড়াই বসিয়ে দে। হ্যাঁ, এবার তুমি কড়াইটা বসিয়ে দাও। এটা কি তেলে তুমি ফ্রাই করছো, মানে যেটা শ্যালো ফ্রাই বললে সেটা কি করছি আমরা? না, আমরা শ্যালো ফ্রাই এখানে করছি না, বাট যারা খেতে পারবে না তারা শ্যালো ফ্রাই করবে, বিকজ আমি যেহেতু আজকে এটা পিওর গোয়ান ডিশই বানাচ্ছি, তো আমি এখানে কোনো শ্যালো ফ্রাই খেতে যাচ্ছি না, এখানে করছি না। অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি অয়েল ফ্রি এই কারিটা হচ্ছে গোয়ান প্রন কারি। কিন্তু যাদের একটু অসুবিধে হবে যে একদম কাঁচা মাছ খেতে একটু অসুবিধে বা গন্ধ লাগছে, তারা কিন্তু সাদা তেল ব্রাশ করে সেটা সামান্য জাস্ট একটু ফ্রাই করে করতে পারে। একদম ঠিক আছে, এটা তো অন করে, এটা অন করা হয়ে গেছে। এরপর আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু যতটা মশলা আছে ঠিক তার 1.5 লিটার মতো এর মধ্যে আমি জল দেব। আর একটু জল লাগবে আমার, এই জলটাকে দিই তারপর। আচ্ছা, দিয়ে নাও। এটা তুমি একটু দিকে রেখে দাও, ইনফ্যাক্ট বাটিটাকেও রেখে দাও। আমি এখানে কিন্তু এখনো নুন ইউজ করিনি, কারণ মাছে যেহেতু নুন মাখানো আছে, লাস্টে নুনটাকে টেস্ট স্বাদ অনুসারে নুনটাকে ইউজ করতে হবে। এবারে বাড়িয়ে দিই। এবার এটাকে বাড়িয়ে দাও, আর একটু জল দিতে হবে, বিকজ এটা খুব ভালো কনসিস্টেন্টলি তৈরি হবে এটাতে। দেখো, হ্যাঁ, ভালো করে মশলাটাকে মিক্সড করে বা এটাকে চাপা দিয়ে দাও 8 মিনিট। হ্যাঁ, 8 মিনিট মতো, যেটা বয়েল হওয়ার পর তারপর আমরা এতে ফিশ দেবো। আচ্ছা, তাহলে আর কি জল লাগছে তোমার? না, এই মোমেন্টে জল লাগছে না। এবারে ঢাকা দিয়ে দেবো। একদম, ঢাকা দিয়ে রান্নাটা কতক্ষণ হচ্ছে? এটা 8 মিনিট মতো আমরা বয়েল করব। 8 এটা বয়েল হবে, 10 মিনিট আমরা এটা বয়েল করব। আচ্ছা, এবারে বলো, আমাদের হেসেলে তো প্রথমবার তুমি এলে, এমনিতে কি করো তুমি? অ্যাকচুয়ালি এটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, রিসেন্টলি আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কেন? বিকজ আমার কিছু নিজস্ব করার এন্টারপ্রেনারশিপ ইচ্ছা আছে, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, সেটা কি কুকিং রিলেটেড? কিছুটা কুকিং রিলেটেড, কিছুটা আমার নিজস্ব কিছু প্যাশন আছে, সেগুলো নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, বলো, রান্নাটা প্যাশন বুঝতেই পারছি, এছাড়া আর কি কি প্যাশন রয়েছে? আমি যেমন একটু নাটক করতে ভালোবাসি, তো আমি গ্রুপ থিয়েটার করি। ও আচ্ছা,
বাহ, রিসেন্টলি একটা গ্রুপ থিয়েটারে একটা নাটকের সাথে যুক্ত হয়েছি, যেটা অন্য থিয়েটার ব্যানারে হয়েছে। অবন্তী চক্রবর্তীর সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, আচ্ছা রোমিও জুলিয়েট বলে। আচ্ছা আচ্ছা, এটা এখনো চলছে। রিসেন্টলি জাস্ট 4টে শো হয়েছে। ইনফ্যাক্ট সামনে 10th অগস্ট শো আছে আচ্ছা, আমাদের গিরিশ মঞ্চে। তো আমি আশা করবো সবাই পারলে একবার আসবেন ডেফিনেটলি দেখতে। একদম। আর এই যে তোমার ধরো থিয়েটারের প্রতি প্যাশন, এটা কি আগে থেকে ছিল না এটা পরে? না, আমি খুব ছোটবেলা থেকে নাচ করতাম। পড়াশোনার চাপ টাপে সেটা একটা সার্টেন এজের পর কন্টিনিউশন করা যায়নি। তো নাচের প্রতি একটা ন্যাক বরাবরই ছিল। আমি প্রায় 22 বছর পর 2017-তে আবার নতুন করে আমার টিচারের কাছে গিয়ে বলে আমি নাচ শিখবো। সো আই স্টার্ট মাই কেরিয়ার অলসো ড্যান্সে। তারপর আমার তখন মনে হলো না, এটা তো অনেক এজ হয়ে গেছে, আমার মনে হচ্ছে এবার বডি নিচ্ছে না। সো আস্তে আস্তে সব ঘুরতে ঘুরতে সো অ্যাক্সিডেন্টলি আমার একজনের সাথে আলাপ হয়। তো সেটা একটা গ্রুপ থিয়েটার করতো বহরনগর শ্রোতনাট্য একাডেমি বলে। তো তার সাথে আমার ফেসবুকেই আলাপ হয়। তো তার সুবাদে আমি প্রথম নাটক করি বাংলাদেশ কোলাবোরেশনে, শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তো সেটা করার পর আস্তে আস্তে নাটকের প্রতি ন্যাক বাড়ে। তারপর সেটা নিয়ে স্টাডি করতে করতে এখন নাটক নিয়ে মোটামুটি চর্চা চলছে। তার মানে নাটক, রান্না বান্না আর তোমার নিজস্ব কিছু কাজ, সেসব নিয়েই তোমার সময় কাটছে। এই তো নাটক আর তোমার রান্না বান্না, এটা তো তোমার প্যাশন। এছাড়া একদম যখন নিজস্ব কিছু সময় পাও, ফ্রি টাইম পাও, তখন কি করতে ভালোবাসো? নর্মালি ফ্রি টাইম আমার ভয় কম। ফ্রি টাইম পেলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি নিজস্ব কিছু সেলাই, এমব্রয়ডারি ওয়ার্ক করতে ভালোবাসি। কিছু ড্রয়িং পেলে ড্রয়িং করি, হাতের কাজ জাতীয় কিছু কাজ করতে সবসময় ভালোবাসি। বাট তাছাড়া আমি বুক ডিজাইনিং এই সমস্ত কাজগুলো করে থাকি টুকটাক। কোথায় বুক ডিজাইনিংও করো? বাহ, মানে মাল্টি ট্যালেন্টেড তুমি। না তা না, বাট আই ট্রাই মাই বেস্ট। যে কোনো মানে ট্রাই মানে কি, সেটা নিয়ে তোমার করার ইচ্ছে রয়েছে, সেই কারণেই তুমি ট্রাইটা করো। হ্যাঁ, বাট যেহেতু আমাদের মানে ফ্যামিলি বিজনেস পাবলিকেশনস এর আছে, আচ্ছা, তো সেই কারণে ইনিশিয়ালি কিছু কিছু পাবলিকেশনস এর কাজ দেখতে হতো। তো সেই হিসাবে ওই কাজগুলোও শেখা হয়ে গেছে। এই আর কি। আচ্ছা, তবে এই রান্নাটা, এটা তুমি কোথা থেকে শিখলে, গোয়ানিজ রান্না? এটা তো বলতে পারো কিছুটা ইউটিউব দেখে আর কিছুটা লোকের বাড়িতে গিয়ে টেস্ট করে আমার মনে হয়েছে এটা করা উচিত। তো দ্যাটস ওয়াই আমি এটাকে ভেবেছি। কিন্তু এটা বেশ খানিকক্ষণ ফুটেছে, এবার আমি আস্তে আস্তে দাও, আমি এদিক দিয়ে তুলি, তাহলে জলটা পড়বে না। এদিকে আরো বয়েল হবে, আর একটু বয়েল হবে। মশলাটা দেখো কাঁচা কাঁচা আছে, আর একটু জলটা টানবে। কিন্তু গন্ধটা তো দারুণ বেরিয়েছে। হ্যাঁ, আমি জাস্ট খুললাম, অ্যারোমাটা পাচ্ছি, খুবই সুন্দর। বিকজ নারকোল আর গোলমরিচ, ধনে, জিরে, দেখো তোমার সবকিছু ইনগ্রেডিয়েন্টস পড়েছে। আমরা নারকোলের দুধও এটাকে ইউজ করি, বিকজ পাল্পটাকে দেখো এটাকে আরো স্মুদি করা যায়। এটাকে স্মুদি করতে গেলে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি এই মশলাটা দেওয়ার আগে, যেটা দেখবে হোটেলে গেলে গোয়ান ফিশ কারিতে একদম স্মুদি হয়, সেটাতে কি করে এই মশলাটা দেওয়ার আগে অনেকবার করে ওরা ছেঁকে নেয়। কাপড় মানে ভালো করে ছেঁকে নিয়ে ওরা জাস্ট ওর পাল্পটা দেয়। মানে সেটাতে অনেক বেশি ওই বলে না মাখমালি টাইপের এসে যায়। বাট অরিজিনাল গোয়ানি কিন্তু এরকমই হয়, একদম রাফলি থাকে। তুমি নারকেল দুধটাও ব্যবহার করবে? বাট নারকেল দুধটা দেবো, যেহেতু এটা ফার্স্ট কাট নারকেল দুধ বানানো আছে, সেই জন্য এটা আমি লাস্টে দেবো। এটা যদি ফার্স্ট কাট মানে নারকেলকে প্রথমে যদি গ্রেট করার পর যে দুধটা বেরোচ্ছে সেটা থেকে বলে আমরা ফার্স্ট কাট মানে নারকেল দুধ বলি, যেটা অনেক বেশি ঠিক হয়। দেখুন এই দুধটা অনেক বেশি গাঢ় হচ্ছে, তো এটা এখন যদি এটা দিয়ে এটা ফেটে যাবে। তো এই জন্য এই দুধটা জাস্ট নামাবার কিছুক্ষণ আগে অ্যাজ এ ক্রিম হিসাবে এটাকে আমরা ইউজ করব। আর এটাকে যখনই আবার দ্বিতীয়বার যেটা আমরা যেটা বেরোচ্ছে, এটা দুধটা বের করার পর যে নারকেলটা গ্রেডেড নারকেলটা যেটা থাকছে সেটাকে যদি আমরা একবার ওয়াটার দিয়ে ওটাকে পেস্ট করি, তখন সেখানে সেকেন্ড দেখবে অনেক পাতলা হচ্ছে, তখন এটা আমরা এর মধ্যে মিশিয়ে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু এটা খুব গাঢ়, সেটাকে আমি লাস্টের দিকে ইউজ করব। এটা তাহলে হোক মিনিট 2-3 আরো হোক, তারপরে আমরা এটাকে এর মধ্যে একটু নুন দিয়ে তারপর আমরা এটাতে মাছ দেবো। তার আগে আমি যেটা করতে পারি, এই যে আমরা আলু বখরাটা রেখেছিলাম, এটা কিছুক্ষণ জলে আমি এটা ভিজিয়ে রাখবো। এটা দিলে কি হবে, ঝোলে একটা হালকা খট্টা মিঠা টেস্ট হবে। খট্টা অলরেডি আসবে, তুমি ইমলি দিয়েছো মানে তেঁতুল দিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে মেইন, ওটাই কোকাম বলে। কোকাম, হ্যাঁ, সেটা হলো গোয়ানিজ যে কোনো রেসিপিতেই ওটা কোকাম থাকে, কোকামের স্বাদ থাকে। তো সেটা তো আমরা একটু পরে দিচ্ছি, আপাতত এটা একটু বয়েল হোক। হ্যাঁ, আচ্ছা, এবারে কি আমরা মাছটা অ্যাড করব? একবার একটু দেখে নেবে? হ্যাঁ, আমি এদিক থেকে তুলে দাও, তাহলে জলটা ওদিকে পড়বে। দেখো আস্তে আস্তে উপর সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখো কোকোনাট অয়েল থেকে দেখো আস্তে আস্তে তেলটা উপরে ভাসছে। আচ্ছা, এখন কি এবার আস্তে আস্তে ফিশটাকে আমরা অ্যাড করব, আর একটু জল দিতে হবে, তাহলে মশলাটা পুরোটাই অয়েলে মানে জলের উপর। আর না জাস্ট অয়েল। এবার আমি এর মধ্যে ফিশটাকে দেব, যেহেতু এটা চিংড়ি, এটা 5-6 মিনিট দিলেই হবে। দিয়ে দে। হ্যাঁ,
প্রত্যেকটা মাছকে একটা একটা করে দিয়ে দাও। এটা ধরো পমফ্রেটে করা যায় বা হ্যাঁ। অন্যান্য যে কোনো সামুদ্রিক মাছে হ্যাঁ, করা এবার যায়। মাছের এই অনুযায়ী এটা দেখতে হবে। এবার মাছগুলোকে এখানে কিন্তু দেওয়ার পর আর নাড়ানো যাবে না, কারণ মাছ তাহলে ভেঙে যাওয়ার চান্সেস বেশি থাকে। এই মাছগুলোকে মিক্সড করার জন্য যেটা করতে হবে, কড়াইটাকে নিয়ে জাস্ট এরকম করে এই করে নিতে হবে, আচ্ছা, যাতে মাছগুলো প্রত্যেকটার সাথে মশলাগুলোর সাথে মিশে যায়। এবার এটাকে আবার চাপা দিয়ে আমরা 5-6 মিনিট এই করবো। ততক্ষণে যে কোকামটা আমরা ভিজিয়েছিলাম ওটা কেটে নেবে। এটা আমি টুকরো টুকরো করে কেটে নিই। এবার আমি কোকামগুলো, কোনো হার্ড না, একটু হার্ড আছে বাট ঠিক আছে, ভেতরে একটা বীজ থাকে, সেই বীজটাকে বাদ দিয়ে দিতে হবে। দেখো না ঠিক আছে, খুব সাবধানে। না কোনো ব্যাপার না। এখানে আমি অনেকগুলোই ভিজিয়েছি, আমি 3-4টেই দিচ্ছি। এইভাবে এটাকে জাস্ট সাইড দিয়ে কাটলে দেখো ছেড়ে যাবে নিজের থেকে। একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আরো তাড়াতাড়ি, অনেকক্ষণ বেশিক্ষণ ভিজে থাকবে। এটা অটোমেটিক্যালি, এটা তুমি যদি করার আগে ভিজিয়ে দাও তাহলে এটা কি হয়, এটা ঝোলটাতে একটা অদ্ভুত রকমের টেস্ট দেয়। তুমি কটা দিচ্ছ এখানে? এখানে আমি 3টে ইউজ করছি মেনলি, কারণ বেশি টক হয়ে গেলে আবার তখন মুশকিল হয়ে যাবে। এমনিতে গোয়ানিস কারি একটু টক মিষ্টি হয়। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত দেখবেন এটাতে নুন দিইনি, যেহেতু মাছে আমি নুন দিয়েছি। নুনটা স্বাদ অনুসারে টেস্ট করে দিতে হবে। আচ্ছা, এই ফিশ কারিটা বা এটা যে আমরা গোয়ানিস প্রন কারি করছি, এটা মূলত কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে? এটা রাইস দিয়ে খাওয়া যেতে পারে, এটা ব্রেড দিয়ে খাওয়া যেতে পারে। গোয়ানিজ এক রকমের ব্রেড পাওয়া যায়, সেটা দিয়েও খাওয়া যেতে পারে। এটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, বিকজ ইটস জাস্ট একটা নরমাল গ্রেভি টাইপের হয়। এটা খাওয়ার জন্য কি একটু স্টিকি রাইস, নরমাল রাইসে? নরমাল রাইস হলেই ভালো লাগে। ইনফ্যাক্ট রাইস দিয়ে খেলে এটা বেশি ভালো লাগবে খেতে। আমি এটাকে এখন মিশিয়ে দিলাম। এবার এটা জাস্ট এখন আর কিছুক্ষণ ফুটুক, তারপরে তুমি নারকেল দুধ। এবার দেখো এরকম করে মাঝে মাঝে একটু এটাকে এরকম করে মিক্স করে দিলে আপনার এটা দেখো মোটামুটি হয়ে এসেছে। ঠিক আছে, এরপর আমি এর মধ্যে আর কি 2 মিনিট পর এর মধ্যে আমি নারকেল দুধটা মিশিয়ে অ্যাড করবে। এবার এটা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে, হ্যাঁ হয়ে গেছে। এবার আস্তে করে এর মধ্যে কোকোনাট মিল্কটা মেশাবো। মোটামুটি 1 কাপ মতন এটা মিক্স করলে, 1 কাপ মতো মিক্স করলাম। আচ্ছা, এবারে গ্রেভিটা একটু ঠিক হলো। এবার এর মধ্যে একটু নুন দিতে হবে, যেহেতু কোথাও আমরা নুন ইউজ করিনি, এটাতে ইউজ করছি। এখানে কোনো সুগার বা তুমি যদি মিষ্টি চাও একটু মিষ্টি দিতে পারো, নরমালি মিষ্টি হয় না, একটা আলাদা মিষ্টি আছে। আর তুমি যদি আরেকটু খাট্টা মিঠা চাও, তুমি ওপর দিয়ে আস্তে করে অল্প করে তেঁতুলের দিতে পারো, বাট ইটস নট ম্যান্ডেটরি। তোমার অনেকেই খাট্টা পছন্দ করে না, এরকম করে মিক্স করে নিলে, যেহেতু এটা চিংড়ি, এটা 5-6 মিনিটে হয়ে যায়। এটা যদি পমফ্লেট হতো এটা 7-8 মিনিট ম্যাক্সিমাম লাগতো, আর একটু এটাকে বাড়িয়ে দিচ্ছি, আর ম্যাক্সিমাম 2 মিনিট হলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো ঝোলটা একটা নিয়ে এসো, থিকনেস এসে গেছে, নিয়ে এসো। এবার এটা হয়ে গেছে। এবার আস্তে করে আমি এটাকে এখান থেকে প্রথমে অফ করে দেবো? না, অফ করতে হবে না, ঝোলটা ফুটুক, ততক্ষণ আমি ফিশটাকে আস্তে আস্তে তুলি। এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপিও, কারণ তেল একদম ব্যবহার করনি তুমি। না, নোনা ইলিশ যেটা পাওয়া যায় সেটা দিয়েও এটা করা যেতে পারে, কারণ ইলিশ তো আমরা ভাপা খাচ্ছি, তো সেখানে তো আমরা বেসিক্যালি এটাকে পুরোটাই বয়েল করছি, তাই না? আমরা যখন ভাপা রুই করছি, মানে পাকা কোনো রুই মাছকেও আমরা কিন্তু এটা দিয়ে করতে পারি, কিন্তু একটা গন্ধ থাকে বলে তখন তুমি এটা ফ্রাই করে নিয়ে এটাকে সুন্দর করে করলে, তারপর এটাকে আস্তে আস্তে মাছগুলো তোলা হয়ে গেলে দিয়ে জাস্ট আলু বোখরাগুলো তুলে নিলাম, দিয়ে রেডি। এর মধ্যে এবার আমাকে গার্নিশ করার জন্য আমি জাস্ট কিছু কাঁচা লঙ্কা ইউজ করব। ব্যাস, এটা তাহলে এবারে অফ করে দিলাম। অফ করে দাও। এবার লঙ্কাগুলোকে বোটাগুলো ছাড়িয়ে ব্যাস টেস্ট করে দেখো। এমনিতে নরমালি ভালো হয় গোয়ানিস ফিশ কারি। এটা তো রান্না হয়ে গেল, রান্না করতে সময়টা তো খুবই কম লাগলো, কিন্তু এবারে খেয়ে দেখতে হবে যে কেমন হলো গোয়ান প্রন কারি বা গোয়ানিস প্রন কারি। এটা আমরা ভাতের সঙ্গে না, এমনি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। চলো। এবারে টেস্ট করতে হবে তোমাকে, আমাকে তুমি করো, তোমাকেও দিচ্ছি, আমি তো করবই। আমার কাছে তো এটা একটা নতুন রেসিপি, তাই না? তুমি তো আগে করেছো, খেয়েছো, কিন্তু আমার কাছে নতুন। একটা ছোট নি,
চলো। সাধারণ খেতে। আমি শুধু আগে গ্রেভিটা খেলাম, সত্যি ট্যাঞ্জি, মানে ঝাল আর টক তার একটা দারুণ সংমিশ্রণ। আর এবারে একটু প্রনটা খেয়ে দেখি, তুমি খাও? ইয়াম্মি, দারুণ খেতে হয়েছে, এক কথায় অসাধারণ একটা রেসিপি। চিংড়ি মাছের ক্ষেত্রে যেটা হয়, একটু বেশি ওভারকুকড হয়ে গেলে এত হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সেটা যারা রান্না করেন তারা অলরেডি জানেন, তবুও বলে দেওয়া, যারা বাড়িতে এই গোয়ান ফিশ কারি বানাচ্ছেন, চিংড়ি মাছ হোক, পমফ্রেট হোক বা অন্য যে কোনো সামুদ্রিক মাছ দিয়ে খুব বেশিক্ষণ যে ফুটিয়ে করছেন, যেহেতু ভাবছেন মাছটা কাঁচা, অনেকক্ষণ ফোটালে হয়তো টেস্ট খুব ভালো আসবে, সেরকম কিন্তু নয়। খুব কম সময়ে একটু মাছ, যেরকম মাছ হবে সেই অনুযায়ী একটু টাইম দিয়ে ফোটাবেন, তাই তো? আচ্ছা, তুমি কি খেয়েছো না খাওনি সেটা বলো। খাওনি, কথা বলতে বলতে খাওনি, কিন্তু খেয়ে দেখো, সত্যি অসম্ভব সুন্দর একটা রেসিপি বানিয়েছো তুমি আমাদের হেসেলে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার প্রথমবার দেখা হলো। আমার মুখে, আমি কথা বলছি তো মুখের মধ্যে এখনো ফিল করছি জিনিসটা। যাই হোক, আবার দেখা হবে, আড্ডা হবে। তুমি রান্না করতে ভালোবাসো, রান্না প্যাশন, থিয়েটার তোমার পছন্দের, এছাড়া অন্যান্য অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকো, সব মিলিয়ে খুব ভালো থেকো। একদম, নমস্কার। একদম। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এটা নিয়ে নাও তুমি হাতে। খুব ভালো থেকো, দেখা তো হচ্ছেই তোমার সঙ্গে। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে, তুমিও খুব মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ সো মাচ। তবে আমার এখানে কি পাওনা হয় বলো তো, এক হলেও আলাপ হয়, গল্প হয়, কত মানুষ চেনা জানা হয়, তার উপরে এত ভালো ভালো রান্না শেখা হয়। তো সেটা হলো অ্যাডেড পাওনা আর কি, অনেকগুলো জিনিস, পাওনার লিস্টটা অনেক দীর্ঘ। খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে। একদম। আর আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছে। তবে গোয়ান ফিশ কারি খেতে এখন কিন্তু আর গোয়াতে যাওয়ার একদম প্রয়োজনীয়তা নেই। এখানে বসেই বা বাড়িতে বসেই কিন্তু গোয়ান ফিশ কারি খুব সুস্বাদুভাবে বানাতে পারবেন আমাদের এই রেসিপি ফলো করলে। তাই অবশ্যই বাড়িতে একবার বানান। আর যারা অলরেডি বানিয়েছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে একবার জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপি, বা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেটা করতে একদম ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও লিখে পাঠাতে পারেন, এভাবেই সঙ্গে থাকবেন। আর যারা রান্না করতে ভালোবাসেন, রান্না যাদের প্যাশন, তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্নার প্রতিযোগিতার প্রথম সেরা 10 জন প্রতিযোগী। তাহলে আর দেরি কেন, বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।